দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ দুর্যোগ, ৩০০-র কাছাকাছি মরদেহ উদ্ধার, নিখোঁজ ১৫০০, ধ্বংসস্তূপে ফের ভূমিধসের শঙ্কা। ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই ভয়াবহ বন্যা। নেপাল চিল সীমান্তে ৫,২০০ মিটার উচ্চতা আইস ব্লক অ্যাভালাঞ্চের পর বাঁধ ভেঙে নেমে আসে বরফ, পাথর আর পানির স্রোত। মধ্যপ্রাচ্য কূটনীতিতে নতুন গতি, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী, হরমুজ সংকট নিরসনে আলোচনার আবারও উদ্যোগ। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। সময়ের সাথে স্পষ্ট হচ্ছে নেপাল তিব্বত সীমান্তে দুর্যোগের ভয়াবহতা, বাড়ছে ধ্বংসযজ্ঞের পরিধি। স্যাটেলাইটে ধরা পড়েছে প্রকৃতির বৈরী আচরণ। আকস্মিক পাহাড়ি ঢলে নিহতদের মধ্যে ৩০০-র কাছাকাছি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে নিখোঁজের সংখ্যা এখনও ১৫০০। উদ্ধার অভিযানে কর্মরত ২,০০০-এর বেশি সেনা সদস্য, তবে দুর্গম পাহাড়ি অঞ্চল, লাগাতার বৃষ্টির কারণে তাদের বেগ পেতে হচ্ছে। নদীতে জমে থাকা ধ্বংসস্তূপের কারণে আবারও ভূমিধসের আশঙ্কা রয়েছে। কোনো বাঁধ মানছে না সর্বগ্রাসী ঢল, পথে যা পাচ্ছে তাই তলিয়ে দিয়ে এগোচ্ছে সামনে। এই চিত্র নেপাল তিব্বত সীমান্তের পাহাড়ি জনপদের। বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় আকস্মিক পাহাড়ি ঢলে এভাবেই তাণ্ডব দেখে নেপাল তিব্বত সীমান্তবর্তী কয়েকটি জেলা, যেগুলো গোর্খা, চিতওয়ান, রাসুয়া, ধাদিং ও নোয়াকট। ত্রিশূলী নদীর অববাহিকায় অবস্থিত এসব অঞ্চল হিমবাহ ধসের জেরে আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়। দুর্যোগের ভয়াবহতা এতটাই বিস্তৃত ছিল যে ধরা পড়ে স্যাটেলাইট চিত্র। এদিকে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত বাড়িঘর থেকে উদ্ধার করা হচ্ছে জীবিত ও মৃতদের। এখন পর্যন্ত মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে কয়েকশো নাগরিককে। নিখোঁজ নাগরিকদের উদ্ধারে দল পাঠাচ্ছে বিভিন্ন দেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সংস্থা ও জাতীয় অগ্নি নির্বাপন সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত আমাদের র্যাপিড রেসপন্স টিম নেপালের উদ্দেশ্যে রওনা হবে। সেখানে থাকা আমাদের নাগরিকদের দ্রুত ও নিরাপদে উদ্ধার নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা করব। তবে দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে ঠিকমতো পৌঁছাতে পারছে না। এরই মধ্যে আগামী ৩ দিন পর্যন্ত অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। দেশটির বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ মিলিয়ে তাদের প্রায় ৪৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্যোগে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ভূতাত্ত্বিকদের আশঙ্কা, যে কোনো মুহূর্তে আবারও হতে পারে পাহাড়ি ঢল এবং ভূমিধস, কারণ ত্রিশূলী নদী মুখে জমা রয়েছে ভারী পাহাড়ি বর্জ্য, যা ওপরের চাপ সইতে না পেরে যে কোনো সময় ঘটাতে পারে ভয়াবহ পাহাড়ি ঢল। এদিকে নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ এই দুর্যোগের পেছনে মূলত হিমবাহ ধসই বড় কারণ হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, নেপালের যে দুর্ঘটনা, আমরা সে সম্পর্কে আরো বিস্তারিত জানতে একজন বাংলাদেশি সাংবাদিক সাজিদ সুমনের সাথে যুক্ত হব। তিনি এই মুহূর্তে নেপালেই আছেন। শুরুতেই সুমন, আমাদেরকে জানাবেন আপনি এই মুহূর্তে কেমন আছেন এবং এই দুর্যোগ পরবর্তী অবস্থা কেমন দেখছেন? প্রচুর পর্যটক সেখানে আটকে আছে যেমনটি জানি, তাদের নিরাপত্তা এবং সহায়তায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি ভালো আছি। এখানকার আমি এখন নেপালের পোখরায় অবস্থান করছি এবং এখানের পরিবেশ এবং হচ্ছে আপাতত ভালো আছে। আপনি জানাতে চাই, নেপালের গতকালকের আকস্মিক বন্যায় এ পর্যন্ত ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। হাজারেরও বেশি মানুষ নিখোঁজ এবং প্রায় ৫ শতাধিক ৬ শতাধিক বিদেশি নাগরিক এর মধ্যে রয়েছেন। নেপালের সরকার এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং
পর্যটকদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করছে এবং এই তৎপরতা জারি রেখেছে আহ, নেপালের সরকার। আর আপনাকে জানাতে চাই এই পোখরা সহ কাঠমান্ডু ব্যতীত এর বাইরে যারা ভ্রমণ করতে এসেছে, বাংলাদেশি সহ অন্যান্য দেশের নাগরিকরা, তারা যাতায়াতের যে একমাত্র রাস্তাটি সেটি বন্ধ হয়ে যাওয়ায় এখানে যারা এখানে অনেক পর্যটক আটকা পড়েছে। এবং আপনাকে জানাতে চাই যে এখানের যে যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকার কারণে যে বিকল্প একমাত্র রাস্তাটি হচ্ছে বিমান যোগে যাওয়ার রাস্তা, এবং এটির ভাড়া অনেক উচ্চ মূল্যের। আমি আপনাকে জানাতে চাই যে 18,000 রুপিরও বেশি ভাড়া, মার্কিন ডলার যদি আমি বলি, 120 মার্কিন ডলার হচ্ছে অভ্যন্তরীণ বিমান ভাড়া। এটি বহন করতে পর্যটকদের হিমশিম খেতে হবে এবং অনেকেই এটি বহন করতে পারবে না। আর যারা পারছে না তারা এখন খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে তারা কিভাবে আসলে ফিরবে। ফেরার কথাই যেহেতু বললেন, প্রচুর বাংলাদেশি পর্যটক নেপাল যায় প্রতি বছর এবং এই মুহূর্তেও নিশ্চয়ই সেখানে আছেন। আসলে তারা এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন, কিভাবে তাদেরকে দেশে ফেরানো হবে এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো কর্তৃপক্ষ যোগাযোগ করেছে কিনা একটু বিস্তারিত করে জানান। জি, আমার সাথে বাংলাদেশের দূতাবাসের একজন কর্মকর্তা মোহাম্মদ শোয়েব, তিনি কাউন্সিলর হিসাবে আছেন এখানে। তার সাথে আমার কথা হয়েছিল যে পর্যটকদের ফেরার বিষয়ে বা হচ্ছে কোনো ধরনের নির্দেশনা বা কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা আপনারা করেছেন কিনা। তিনি আসলে আমাকে কোনো কিছু এখনো আশ্বস্ত করতে পারেননি। তিনি বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে হচ্ছে জেনে তারপর তিনি আমাকে জানাবেন। তারপর তার সাথে আমার কোনো কথা হয়নি। এখন এখানে যেই বাঙালিরা অবস্থান করছেন, পর্যটকরা তারা হোটেলেই আছেন বা আপাতত আশপাশ দিয়েই ঘুরছেন। তাদের ভিতরেও একটা আতঙ্ক বিরাজ করছে এবং তারা উদ্বেগের ভিতর রয়েছেন যে তারা কিভাবে আসলে, যেহেতু সড়ক যোগাযোগের পথটা বন্ধ রয়েছে, তাহলে এছাড়া বিমান যোগে সবার ক্ষেত্রে হয়তো সম্ভব হবে না। সেক্ষেত্রে তারা আসলে কি করবে তারা এখনো বুঝতেছে না। অর্থাৎ এক প্রকার অনিশ্চয়তার মধ্যেই রয়েছেন তারা। সুমন, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন আপনি। এদিকে চীনের তিব্বতের দুর্যোগ কবলিত জিরং কাউন্টিতে পৌঁছেছে চীনা উদ্ধারকারী দলের প্রথম ব্যাচ। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ভিডিও প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 8টায় অঞ্চলটিতে পৌঁছায় প্রায় 150 জনের একটি উদ্ধারকারী দল এবং তাদের সাথে বিভিন্ন ধরনের উদ্ধারকারী যন্ত্রও রয়েছে। এদিকে দুর্ঘটনা কবলিত সীমান্তের পথে রয়েছে আরও 5 শতাধিক উদ্ধারকারী। স্ট্যান্ডবাই রাখা হয়েছে 400-র বেশি কর্মীকে। নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে মুহূর্তেই কাদা পাথরের স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, সড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেই ভয়াবহতার চিত্রই উঠে এসেছে। কোথাও প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটছেন মানুষ, আবার কোথাও ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ চলছে। হেলিকপ্টারের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ক্রেন, ভারী যন্ত্রপাতি। স্যাটেলাইটের আগে ও পরের ছবিতেও সেই ধ্বংসের পুরো মাত্রা ধরা পড়েছে। চোখের সামনে পাহাড় থেকে নেমে আসছে বিধ্বংসী পানি স্রোত। প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটছেন শ্রমিকরা। কেউ দৌড়ে উঠছেন পাহাড়ে, কেউ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন উঁচু স্থানে। নেপালের বাগমতি প্রদেশের অবকাঠামো প্রকল্পে কাজ করার সময় ধারণ করা ভিডিওতে ধরা পড়ে ভয়াবহ এই দৃশ্য। শুধু মানুষ নয়, প্রবল পাহাড়ি ঢলে লণ্ডভণ্ড পুরো জনপদ। নোয়াকোট জেলার ছবিতে দেখা যাচ্ছে প্রবল স্রোতে ভবনের দোতলা পর্যন্ত ডুবে গেছে। স্রোতের সঙ্গে ভেসে যাচ্ছে গাড়ি, ঘরবাড়ি, আসবাবপত্র। কিছুই যেন আটকে রাখতে পারছে না পাহাড়ি এই বন্যাকে। ঢল থামার পর সামনে এসেছে আরও ভয়াবহ চিত্র। পাহাড়ি ভূপ্রকৃতির কারণে দুর্গত এলাকায় পৌঁছাতেও হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। দুর্গম পথ পেরিয়ে চলছে আহত ও আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা। এভাবেই পেলোডারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে এক বৃদ্ধাকে। কেউ কেউ বেঁচে ফিরলেও হারিয়েছেন পরিবারের সদস্যদের। আমি ছাদে ছিলাম এবং বন্যার পানি উপরের তলাতেও চলে আসে। প্রায় 1 ঘন্টা পর পানি কমে। আমার স্ত্রী ইতোমধ্যেই ভূমিধসে চাপা পড়েছিলেন। আমরা নিরাপত্তার জন্য ছাদে থেকে যাই। 4-5 ঘন্টা পর একটি হেলিকপ্টার এসে আমাকে উদ্ধার করে। স্থানীয়দের কাছে এই দুর্যোগ এতটাই ভয়াবহ যে এমন পরিস্থিতি আগে কখনো দেখেননি তারা। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা।
The floor came suddenly from the upstream. ভয়াবহ পাহাড়ি ধসে সব তলিয়ে গেছে। নদীর তীরের বসতিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে এত ভয়াবহ দুর্যোগ দেখেনি এই অঞ্চলের মানুষ। স্যাটেলাইটের ছবিতে 23 আগস্ট ও 26 আগস্টের পরিস্থিতির তুলনায় স্পষ্ট হয়ে উঠেছে ধ্বংসের মাত্রা। খাদগা, ভনজিয়াং ও আশেপাশের উপত্যকায় কয়েকদিনের ব্যবধানেই বদলে গেছে ভূদৃশ্য। যেখানে ছিল বসতি ও যোগাযোগের পথ, সেখানে এখন কাদা, ধ্বংসাবশেষ ও বিচ্ছিন্নতার চিত্র। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। নেপাল এবং চীনের ভয়াবহ এই দুর্যোগে নিখোঁজ পর্যটক হাজারেরও বেশি, যার মধ্যে প্রায় 900 জনই বিদেশি। এর মধ্যে নেপালের নিখোঁজ বিদেশির সংখ্যা 6 শতাধিক। অন্যদিকে তিব্বতে নিখোঁজ প্রায় 300 বিদেশি পর্যটক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে 288 ভারতীয়র খোঁজ নেই। এদিকে নেপালের ট্যুরিস্ট বোর্ড জানিয়েছে যুক্তরাষ্ট্রের 65, ইউক্রেনের 53, মালয়েশিয়ার 51 জন ভয়াবহ বন্যার পর নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে নিখোঁজের তালিকায় রয়েছেন অন্তত 32 দেশের পর্যটক। তিব্বত নেপাল সীমান্তে ভয়াবহ দুর্যোগে ভুক্তভোগীদের বড় অংশই বিদেশি পর্যটক। চীন নেপাল দুদেশ মিলিয়ে নিখোঁজ পর্যটকের সংখ্যা হাজারের বেশি। নেপালের ট্যুরিজম বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী খোঁজ মেলেনি প্রায় 750 পর্যটকের। নেপালের 127 জন ছাড়াও নিখোঁজ 6 শতাধিক বিদেশি। নিখোঁজ হওয়া বিদেশিদের বড় অংশই ট্রেকিং বা ধর্মীয় তীর্থযাত্রার উদ্দেশ্যে নেপালের উত্তরাঞ্চলের দুর্গম উপত্যকাগুলোতে গিয়েছিলেন। নিখোঁজ হওয়ার তালিকায় সবচেয়ে বেশি 288 জন ভারতীয়। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের 65 জনের খোঁজ মেলেনি। ইউক্রেনের 53 ও মালয়েশিয়ার 51 নাগরিকও রয়েছে তালিকায়। এছাড়া নেপাল বাদেও যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স সহ 32 দেশের নাগরিকের সন্ধান মিলছে না। তবে নিখোঁজদের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। আমি জানি অনেক অস্ট্রেলীয়ই এই অঞ্চলে অবস্থানরত তাদের বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তবে এই মুহূর্তে আমি আপনাদের বলবো যে বিপর্যয়ের ব্যাপকতার কারণে সেখানে যোগাযোগ ও তথ্য প্রাপ্তির সুযোগ অত্যন্ত সীমিত। আমরা সাধ্যমতো সব ধরনের তথ্য সংগ্রহের চেষ্টা করব। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে তিব্বতে নিখোঁজ হয়েছে প্রায় 300 বিদেশি। যদিও তাদের জাতীয়তা কিংবা বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে তাদের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। পাহাড়ের বুক চিরে হঠাৎ নেমে এলো বরফ, পাথর, কাদা আর পানির ভয়ঙ্কর স্রোত। মুহূর্তেই ভেসে গেল রাস্তা, সেতু, ঘরবাড়ি। নেপাল চীন সীমান্তে ঘটে যাওয়া এই দুর্যোগকে প্রথমে মনে করা হয়েছিল ভূমিকম্পের পর বন্যা, কিন্তু স্যাটেলাইট ও ভূকম্পন বিশ্লেষণে সামনে আসছে ভিন্ন চিত্র। ধারণা করা হচ্ছে প্রায় 5200 মিটার উচ্চতায় হিমবাহের একটি অংশ ভেঙে পড়ে তৈরি হয় আইস রক অ্যাভালাঞ্চ। সেই ধ্বংসস্তূপ নদীতে বাঁধ তৈরি করে আটকে দেয় বিপুল পানি। পরে সেই বাঁধ ভেঙে বরফ, পাথর, কাদা আর পানির স্রোত নেমে আসে ত্রিশূলী নদী বেয়ে। অর্থাৎ হিমবাহ ধসের ঘটনাই ভূমিকম্পের মতো কম্পন তৈরি করেছিল। কয়েক মিনিট আগেও পাহাড় ছিল প্রায় স্বাভাবিক। হঠাৎ ওপর থেকে ছুটে এলো বরফ, পাথর, কাদা আর পানির বিশাল দেয়াল। রাস্তা, ঘরবাড়ি, সেতু কিছুই দাঁড়াতে পারেনি সেই স্রোতের সামনে। 26 আগস্ট সকালে নেপাল চীন সীমান্তের কাছে ঘটে যায় এমনই ভয়াবহ ঘটনা। স্যাটেলাইট বিশ্লেষণ বলছে বিপর্যয় শুরু হতে পারে প্রায় 5200 মিটার উচ্চতার একটি হিমবাহের নিচের অংশ ভেঙে পড়ার মধ্য দিয়ে। সেই বরফ পাথরের বিশাল অংশ প্রায় 1200 মিটার নিচের উপত্যকায় আছড়ে পড়ে। ঘটনার কেন্দ্র নেপালের রসুয়া জেলা এবং চীনের তিব্বত সীমান্তবর্তী এলাকা। রসুয়াগাড়ি সীমান্ত ক্রসিং থেকে প্রায় 20 কিলোমিটার উত্তর পূর্বে লেন্দে নদীর আশেপাশে শুরু হয় এই বিপর্যয়ের সূত্রপাত। বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী প্রথমে উচ্চ পাহাড়ের হিমবাহের একটি বড় অংশ ভেঙে নিচে নামে। সঙ্গে যুক্ত হয় পাথর, বরফ এবং বিপুল পরিমাণ পলিমাটি। এই আইস রক অ্যাভালাঞ্চ গিয়ে আঘাত করে লেন্দে নদীতে। এর ফলে নদীর প্রবাহে তৈরি হয় বিশাল বাধা বা প্রাকৃতিক বাঁধ। তারপর সে বাধার পেছনে জমতে থাকে পানি। আর যখন এই প্রাকৃতিক বাঁধ ভেঙে যায় তখন আটকে থাকা পানি, বরফ, পাথর এবং কাদা একসাথে ছুটে যায় নিচের দিকে। এটাই তৈরি করে ভয়াবহ ডেব্রিস ল্যাডেন ফ্ল্যাশ ফ্লাড। এই স্রোত সাধারণ নদীর বন্যার মতো ছিল না। এর সাথে ছিল বিপুল পরিমাণ পাথর, বরফ এবং পলি। ফলে পানির স্রোত পরিণত হয় অনেকটা
তরল কংক্রিটের মতো এক ভয়ঙ্কর ধ্বংসাত্মক প্রবাহে। ত্রিশূলী নদী হয়ে সেই স্রোত দ্রুত ছড়িয়ে পড়ে নিচের দিকে। নদীর গালছি এলাকার মাত্র 30 মিনিটে পানির উচ্চতা প্রায় 9 মিটার বেড়ে যায়। মালিখো এলাকাতেও একই সময়ে প্রায় 7 মিটার বৃদ্ধির খবর পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল ভূমিকম্পের কম্পনে হিমবাহ বা পাহাড়ের একটি অংশ ধসে পড়তে পারে, কিন্তু ইউএসজিএস অতিরিক্ত সিসমিক তথ্য, দীর্ঘ তরঙ্গের ভূকম্পন এবং স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে জানায় ওই কম্পন আসলে কোনো টেকটোনিক ভূমিকম্পের কারণে হয়নি, বরং হিমবাহ ধস এবং ধ্বংসস্তূপের জোয়ার ওই সিসমিক সিগন্যাল তৈরি করেছিল। অর্থাৎ ভূমিকম্প বন্যার কারণ নয়, বরং হিমবাহ ধসের ঘটনায় ভূমিকম্পের মতো কম্পন তৈরি করেছিল। নেপাল তিব্বত সীমান্তের এই মহাদুর্যোগকে শুধু একটি বন্যা বললে পুরো চিত্রটা পাওয়া যায় না। সম্ভাব্য ঘটনার প্রবাহ ছিল হিমবাহ ধস, তার সাথে বরফ ও পাথরের ঢল এবং নদীতে ধ্বংসাবশেষের বাধা। তারপর সেই বাধা ভেঙে পানি, পাথর ও কাদার ভয়ঙ্কর স্রোত, আর মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় নিচের জনপদ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা নিরসনে কূটনৈতিক তৎপরতা গতি পেয়েছে আবারও। এবার তেহরানে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। লক্ষ্য হরমুজ প্রণালী ঘিরে অচলাবস্থা দূর করার চেষ্টা এবং ওয়াশিংটন তেহরানকে আলোচনার টেবিলে ফেরানো। এর আগে পাকিস্তান ও ওমানের তৎপরতায় মিলেছে আলোচনার আভাস। আর মধ্যস্থতাকারীদের দৌড়ঝাঁপে শেষ পর্যন্ত কি নতুন কোনো সমঝোতার পথ তৈরি হবে? এখনও অবশ্য কঠোর অবস্থানেই দুপক্ষ। যুদ্ধবিরতি ভঙ্গ করে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিভিন্ন মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা, হরমুজ প্রণালী ঘিরে স্থবিরতা, দুপক্ষের অনমনীয় আচরণ, সব মিলিয়ে দীর্ঘদিন ধরে অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ইরানকে কূটনীতির টেবিলে ফেরানোর চেষ্টা বন্ধ করেনি মধ্যস্থতাকারীরা। এবার তেহরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রধান লক্ষ্য উত্তেজনা প্রশমন এবং সংলাপের নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরও গিয়েছেন ইরান সফরে। দুপক্ষের বরাতে জানা গেছে হরমুজ প্রণালীতে অস্থায়ী নৌ চলাচল ব্যবস্থা এবং জলপথ থেকে মাইন অপসারণ নিয়ে আলোচনা হয়েছে। এর আগে ওমানও চালিয়েছে কূটনৈতিক তৎপরতা। অন্তত একটি যোগাযোগের পথ খোলা রাখতে চেষ্টা করছে দেশটি। মাইক্রোকন্ট্রোলার শব্দের অর্থ কি? ইংরেজি শব্দে মাইক্রো অর্থ ছোট এবং কন্ট্রোলার অর্থ অবজেক্ট বা প্রতিক্রিয়া বা ইনভেন্টরি নিয়ন্ত্রণকারী। মাইক্রোকন্ট্রোলার কোনো প্রসেস বা ডিভাইসকে নিয়ন্ত্রণ করে এবং ছোট আকারে একটি কম্পিউটার ছোট আকারে একটি কম্পিউটার। মাইক্রো শব্দের অর্থ ছোট এবং কন্ট্রোলার অর্থ হচ্ছে ইনভেন্টরি নিয়ন্ত্রণকারী। মাইক্রোকন্ট্রোলার হচ্ছে মাইক্রোকন্ট্রোলার কোনো প্রসেস বা ডিভাইসকে নিয়ন্ত্রণকারী ছোট একটি কম্পিউটার। কয়েকটি জনপ্রিয় মাইক্রোকন্ট্রোলার নাম হলো ইন্টেল 8051, PIC 16F84, PIC 16F84 ইত্যাদি। ইনপুট পোর্টের কাজ কি? কিবোর্ড, মাউস অর্থাৎ ইনপুট ডিভাইস হতে ডাটা প্রসেস করার জন্য ডাটা প্রসেসরের পাঠানোর ইনপুট পোর্টের কাজ। মাইক্রোপ্রসেসর তথ্য প্রক্রিয়াকরণ কিসের উপর নির্ভর করে? মাইক্রোপ্রসেসর ক্লক ফ্রিকোয়েন্সির উপর তথ্য প্রক্রিয়াকরণ গতি নিয়ন্ত্রণ করে। মাইক্রোপ্রসেসর কি? গাণিতিক ও যুক্তিমূলক সময় নির্ধারণ ও নিয়ন্ত্রণকারী কোপ্রসেসরের কাজ কি? কোপ্রসেসরের কাজ হচ্ছে
প্রসেসরের কাজে সহায়তা করার উদ্দেশ্যে বিশেষ ধরনের প্রসেসরকে কোপ্রসেসর বলা হয়। কোপ্রসেসরের গতি এবং মাইক্রোপ্রসেসরের গতি প্রসেসরের সাথে সামঞ্জস্য করা হয়। কন্ট্রোল বাস কাকে বলে? মাইক্রোপ্রসেসরকে বিভিন্ন অপারেশন বিভিন্ন বাস অপারেশনের টাইমিং সিনক্রোনাইজেশন সিগন্যাল বহন করে। সংগঠন সংগঠন অনুযায়ী মাইক্রোপ্রসেসরকে কয় ভাগে ভাগ করা যায়? সংগঠন অনুযায়ী মাইক্রোপ্রসেসরকে 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে একক চিপ মাইক্রো কম্পিউটার বা মাইক্রো কন্ট্রোলার, বিট ফালি মাইক্রোপ্রসেসর বা বিট স্নাইপস মাইক্রোপ্রসেসর, সাধারণ মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসরের কয়টি অংশ ও কি কি? মাইক্রোপ্রসেসরের সাধারণত সাধারণত 3টি অংশ সমন্বয়ে গঠিত: যুক্তিক অংশ বা ALU, অ্যারোমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, রেজিস্টার অ্যারো এবং সময় নির্ধারক, রেজিস্টার অ্যারো এবং সময় নির্ধারক, রেজিস্টার অ্যারো এবং সময় নির্ধারক এবং নির্ধারকারী। সিপিইউ এর কাজ কি? সিপিইউ কন্ট্রোল প্রসেসিং ইউনিট, মাইক্রো কন্ট্রোলার বলতে কি বোঝায়? মাইক্রো অর্থ হচ্ছে ছোট এবং কন্ট্রোলার অর্থ হচ্ছে অবজেক্ট বা নিয়ন্ত্রণকারী বা ইভেন্টের নিয়ন্ত্রণকারী। কন্ট্রোলার কোনো একটি প্রক্রিয়া বা ডিভাইসকে ছোট আকারে কম্পিউটার এর কোনো ভিএলএসআই প্রযুক্তি